আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আপিল কার্যক্রম। যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর আগে গতকাল শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ফলাফলে মোট 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। দর্শক, খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন রুদ্র রফিক। রফিক, আজ শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তারা তাদের কি অনুভূতি জানিয়েছেন আমাদের জানাবেন। সাদিয়া, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের পক্ষ থেকে যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছিল, সেই শোকের 6ষ্ঠ দিন আজ চলছে। আমরা সকাল থেকে এসে দেখেছি খুব ভোর থেকেই ঘন কুয়াশা এবং কনকনে শীত উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সাথে কবরটি মোনাজাত করছেন, দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার যেন বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন, তারা সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতে আসীন করেন, সেই প্রার্থনা নেতাকর্মীরা করছেন। এছাড়াও সকাল থেকে যেটি আমরা দেখেছি যে শুধু বিএনপি নেতাকর্মীরা নয়, বিভিন্ন সংগঠনের, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে এসেছেন। সেই সাথে একেবারেই সাধারণ মানুষ যারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নয়, এমন মানুষও কিন্তু বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন। নেতাকর্মীরা আসলে তারা আবেগে আপ্লুত, তাদের দীর্ঘদিনের যার সঙ্গে থেকে তারা রাজনীতি করেছেন সেই নেত্রী চলে যাওয়ায় তারা বিষণ্ণ। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া আসলে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য আসলে অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আসলে কোনোভাবেই পুষিয়ে নেওয়ার মতো নয়। তারপরেও তারা প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুসরণ করে তার পুত্র তারেক রহমান সেই পথে চলবেন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। তো সাদিয়া, এখনও সমাধিস্থলে অসংখ্য মানুষের ভিড় রয়েছে, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। তো এই ছিল জিয়া উদ্যান থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। সাদিয়া। ধন্যবাদ রফিক। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। সকালে রাজধানী জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়ার আদর্শ অনুসরণ করা মানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া। অভিযোগ করেন, নানা জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কোনো বাধা দেখছি না। এই কারণে দেশনেত্রী 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। সেই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি। যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। মনোনয়ন বাতিলের আপিল কার্যক্রমের বিষয়ে জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, এ পর্যন্ত কতজন আপিল করেছেন, আর এ বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানাবেন। সাদিয়া, আপনি জানেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রে যাচাই বাছাইয়ের যে বিষয়টি সেটি গতকালকে শেষ হয়েছিল বিকেল 5টায়, রবিবার বিকেল 5টায় শেষ হয়েছিল এবং সেখানে আমরা জানি যে 1842 মতো প্রার্থী কিন্তু বৈধতা পায় এবং সেই ক্ষেত্রে আমরা জানি 723 জন প্রার্থী কিন্তু তাদের প্রার্থিতা বাতিল হয় এবং যারা বাতিল হয়েছে সে প্রার্থীরা আজকে অর্থাৎ সকাল থেকে সেটার বিরুদ্ধে যারা সংক্ষুব্ধ প্রার্থী রয়েছেন তারা আপিল করার সুযোগ রয়েছে এবং সেইটা অনুযায়ী কিন্তু আজকে সকাল থেকে এই প্রার্থীরা এখানে আসছে নির্বাচন কমিশন ভবনে এবং তারা কিন্তু আপিল করছেন এবং আমরা যতটুকু জানি আজকে নির্বাচন কমিশনের ভবনে প্রায় 10টি বুথ খোলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন অঞ্চল ভিত্তিকভাবে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর এই সব বুথেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রার্থীরা রয়েছেন সেসব সংসদীয় আসনের প্রার্থীরা এসে কিন্তু তারা কিন্তু আপিল করছেন এবং আমরা সকাল 11:30 নাগাদ আমরা যতটুকু তথ্য পেয়েছি এই পর্যন্ত প্রায় 3 জন প্রার্থী তাদের আপিল করেছেন এবং তারা বিশেষ করে নরসিংদী, শরীয়তপুর এবং ময়মনসিংহ অঞ্চল থেকে এসেছেন, তারা আমরা যতটুকু জানতে পেরেছি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে আসলে গতকালকে যে যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে বিএনপির প্রায় 27 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর 9 জন, জাতীয় পার্টির 57 ও ইসলামী আন্দোলন বাংলাদেশে 41 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা এটাও তথ্য পেয়েছি যে বিএনপির যে মনোনয়ন 27 জনের বাতিল হয়েছে তারা দলীয় পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করেছিল, তবে দলীয় প্রত্যয়নপত্র তাদের ছিল না, সেই জন্য তাদের কিন্তু বাতিল করা হয়েছে। এর বাইরে নির্বাচন কমিশনের প্রায় 331 জন কিন্তু বিএনপি প্রার্থী বৈধ পেয়েছেন প্রার্থী এবং জামায়াত ইসলামের ক্ষেত্রে আমরা জানি 267 জন প্রার্থী বৈধতা পায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রায় 227 এবং জাতীয় পার্টির প্রায় 167 জন বৈধ প্রার্থী রয়েছে এবং এই যে বৈধ প্রার্থীর বিপরীতে যারা রয়েছেন তারা কিন্তু আজ থেকে অর্থাৎ আজকে সকাল থেকে আগামী আমরা যতটুকু জানি 9 জানুয়ারি পর্যন্ত তারা আপিল করার সুযোগ পাবে এবং যারা আপিল করবেন তাদের সেই আপিলের বিষয়গুলো নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করে সেগুলো তারা 18 তারিখের মধ্যে নিষ্পত্তি করার একটা ডেট দিয়েছে এবং তারা ওই সময়ের মধ্যে তারা এগুলো নিষ্পত্তি করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সে সাথে আমরা এখানকার যারা সংক্ষুব্ধ প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আসলে যে প্রার্থী বাতিল হয়েছে তা আসলে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন। তারা বলছেন যে অনিয়মভাবে বা জোরপূর্বকভাবে অনেক ক্ষেত্রে তাদের এই প্রার্থী বৈধতা চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তারা কিন্তু অনিয়ম দেখিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা, বিশেষ করে বিভিন্ন প্রভাবশালী যারা দল রয়েছে তাদের পক্ষ থেকে তাদের উপর চাপ সৃষ্টি করেছে, তারা এমনটা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। তবে তারা আশাবাদী যে আসলে এখানে যে আপিল করেছে সে আপিলের মধ্যেও তাদের প্রার্থীতা ফিরে পেতে পারে। তো সাদি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। 24-এর গণ অভ্যুত্থানের সময়ে রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত 114 জনই জুলাই যোদ্ধা নয়, এর মধ্যে শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরাও রয়েছেন। তবে পরিচয় শনাক্ত হওয়া 8 জনই বুলেটের আঘাতে নিহত হন বলে জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। সকালে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মরদেহের ডিএনএ নমুনা মিলিয়ে শনাক্তের ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানান তিনি। এর আগে গত 7 ডিসেম্বর থেকে অজ্ঞাত পরিচয় শহীদদের লাশ উত্তোলন করে শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়। ভারী হয়ে উঠেছে এই প্রাঙ্গণ, এই প্রাঙ্গণের বাতাস। যারা শহীদদের গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছেন। এবং আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি যে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা সেখানে দান করেন এবং আমরা আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দেশপ্রেম, যে কাজটি প্রথম কিন্তু বাংলাদেশে হয়েছে। দর্শক, এ বিষয়ে জানাতে রায়ের বাজার কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ শনাক্তের বিষয়ে সবশেষ কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। জি সাদিয়া, আমি এই মুহূর্তে রয়েছি রায়ের বাজার কবরস্থানের ঠিক মাঝখানে। আমরা যদি একটু বলি, মাত্র ঘণ্টাখানেক আগেই কিন্তু এখানে জুলাই শহীদদের যে শনাক্তকরণের কার্যক্রম ছিল সেই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছেন সিআইডি প্রধান, তিনি বলেছেন যে মোট 114 জন যে লাশ এখানে দাফন করা হয়েছিল, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের সময় 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অজ্ঞাত পরিচয়ে এই রায়ের বাজার কবরস্থানে যে 114 জনের দাফন করা হয়েছিল সেই
দাফনের ফলে তাদের যে পরিচয় শনাক্তকরণের কাজ চলে, এরপরে তাদের স্বজনদের ডিএনএ পরীক্ষার সঙ্গে শনাক্তকরণের কার্যক্রম অব্যাহত রাখার পর সর্বশেষ যে তথ্যটি রয়েছে তা হলো 15টি ভুক্তভোগী পরিবারের ডিএনএর তথ্য দেয় এবং ডিএনএর মাধ্যমে 8টি পরিবারের স্বজনেরা তাদের হারানো ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে ওই সময় যে এখানে 114টি লাশ দাফন করা হয়েছিল, এর মধ্যে মাত্র 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে। যদিও 9 জনের ডিএনএ নেওয়া হয়েছে, সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে বাকি একজনের যে ডিএনএ এখনও ম্যাচ করে নাই সেটিও অচিরেই তার পরিচয় শনাক্ত হবে এবং এই কার্যক্রম চলমান থাকবে এবং 114 জনেরই তারা পরিচয় শনাক্তকরণের জন্য তারা কার্যক্রম চলে যাবে। আমি যদি একটু বলে রাখি যে গত 7ই ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত এখানে এই 114 জনের লাশ উত্তোলন করা হয়, এরপরে শনাক্তকরণের কার্যক্রম শুরু হয়। এরপরে তাদের আবেদনের প্রেক্ষিতে বা প্রচারণার প্রেক্ষিতে মাত্র 9টি পরিবার এখানে আসেন, তাদের ডিএনএ নমুনা দেন। আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম যে মাত্র 9 জন কেন পরিবার দিল, 114টি পরিবার পাওয়া গেল না কেন? তারা বলেছেন যে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এই যারা নিহত হয়েছেন বা অজ্ঞাত পরিচয়ের লাশের পরিবারকে শনাক্তকরণের জন্য তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা বিভিন্ন থানা বা জিডি অর্থাৎ তখন যে যারা নিখোঁজ হয়েছিলেন বা সাধারণ ডায়েরি বা জিডি হয়েছিল সেই জিডির কারণ ধরেও তারা পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এছাড়াও আমরা যদি আরেকটু বলি যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম ছিলেন, তিনি বলেছেন এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে, অর্থাৎ এখন থেকে এই বিচার প্রক্রিয়া আরও বেগবান হবে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। জি, আপনাকে ধন্যবাদ। 24-এর গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা জানে আলমকে চতুর্থ দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এ বিচারিক কার্যক্রম। এছাড়া এ ট্রাইব্যুনালে আজ জুলাই হত্যাযজ্ঞের আরও একটি মামলার বিচার কাজের নির্ধারিত দিন ধার্য থাকলেও তা হবে না বলে জানিয়েছে প্রসিকিউশন। সকালে এই 2 মামলার গ্রেপ্তার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।